আসসালামু আলাইকুম। ওয়ার্কশপ ইআরপি সফটওয়্যার ডেমোতে আপনাকে স্বাগতম। ওয়ার্কশপ ইআরপি সফটওয়্যারটি আমরা এমনভাবে ডিজাইন করেছি যাতে করে আপনি খুব সহজে ওয়ার্ক এস্টিমেট, জব কার্ড, ইনভয়েস এবং গেট পাস জেনারেট করতে পারেন। এছাড়াও কাস্টমার আপনার থেকে বিভিন্ন সময় যে কাজ করিয়েছে তার হিস্ট্রি যেন আপনি সহজে দেখতে পারেন। ওয়ার্কশপ সফটওয়্যারটি দিয়ে আপনি খুব সহজে আপনার স্টোর ম্যানেজ করা এবং আপনি যে স্পেয়ার পার্টসগুলো পারচেস করবেন তা খুব সহজে ম্যানেজ করতে পারবেন। ব্যবসার হিসাব রাখার কাজটি খুব সহজে নির্ভুলভাবে ওয়ার্কশপ সফটওয়্যার দিয়ে করা যায়। এবার আমরা দেখে নেই কীভাবে ওয়ার্কশপ সফটওয়্যারটি কাজ করে। প্রথমে আমরা সফটওয়্যারটিতে লগ ইন করব। সফটওয়্যারটিতে লগ ইন করার সাথে সাথে আমাদের সফটওয়্যারে যে 4টি প্রধান মডিউল রয়েছে তা দেখতে পারবো। ইনভেন্টরি মডিউল দিয়ে আমরা স্টোর ম্যানেজ করা এবং স্পেয়ার পার্টস পারচেস করে থাকি। সেলস দিয়ে আমরা এস্টিমেট থেকে শুরু করে গেট পাস জেনারেট করা পর্যন্ত প্রতিটি কাজ করে থাকি। ব্যবসার হিসাব রাখতে অ্যাকাউন্টিং মডিউলটি ব্যবহার করা হয় এবং কাস্টমারের ওয়ারেন্টি ম্যানেজ করা এবং কাস্টমারের সাথে যোগাযোগ রাখতে আফটার সেলস মডিউলটি ব্যবহার করা হয়। আফটার সেলস মডিউল দিয়ে সিস্টেম আপনাকে স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন সময় বিভিন্ন নোটিফিকেশন দিবে, অর্থাৎ কোন কাস্টমারের সাথে কখন যোগাযোগ করতে হবে, কখনকার সার্ভিস ডিউ হচ্ছে, এই নোটিফিকেশনগুলো আফটার সেলস মডিউলে পাওয়া যাবে। এখন আমরা দেখে নিই কীভাবে আমরা একটি জব কার্ড করতে পারি এবং ওই জব কার্ড দিয়ে কীভাবে আমরা ইনভয়েস জেনারেট করতে পারি। সো জব কার্ড জেনারেট করার জন্য আমরা সেলস মডিউলে যাব, জব কার্ড ফিচারে যাব, অ্যাড নিউ জব কার্ডে ক্লিক করব। অ্যাড নিউ জব কার্ডে যাওয়ার পরে আমরা এখান থেকে যে কাস্টমারের জন্য জব কার্ড ক্রিয়েট করছি তাকে নতুন কাস্টমার অ্যাড করতে চাইলে আমরা প্লাস বাটনটিতে ক্লিক করব। আমি পুরনো একটি কাস্টমার দিয়ে জব কার্ড ক্রিয়েট করছি। কাস্টমার সিলেক্ট করার সাথে সাথে কাস্টমারের ডিটেইলটি ডান পাশে শো করবে। একটি কাস্টমারের একাধিক গাড়ি থাকতে পারে, সো যে গাড়িটির জন্য আমরা কাজ করছি সে গাড়িটি সিলেক্ট করব। এইবার গাড়িটির মাইলেজ দিয়ে দিব এবং কাস্টমার যেই কারণে আমাদের ওয়ার্কশপ ভিজিট করছে সেই কারণটি সিলেক্ট করে দিব। এছাড়াও কাস্টমার থেকে আমরা যদি যেই কাস্টমার গাড়ি সম্পর্কে যে প্রবলেমের বিষয়গুলো আমাদেরকে বলেছে আমরা যদি তা লিখতে চাই সেটা এখানে লিখে দিতে পারবো। এবার আমরা জব কার্ডে যে আইটেমগুলো অ্যাড করব তা একের পর এক এই প্লাস বাটনটি দিয়ে অ্যাড করব। তো আমরা ধরে নিই এই আইটেমটি এখানে অ্যাড করা হয়েছে। এবার আমরা সেকেন্ড আইটেমটি অ্যাড করার জন্য আমরা লিস্ট থেকে সেকেন্ড আইটেমটি খুঁজে এটাও অ্যাড করে দিব। আমি আরও কয়েকটি আইটেম অ্যাড করি। তো সব আইটেম অ্যাড করা হয়ে গেলে আমরা চাইলে জব কার্ডটি প্রিন্ট করতে পারি। সো প্রিন্ট বাটনে ক্লিক করলে জব কার্ডটি প্রিন্ট হয়ে যাবে। আমার জব কার্ডটি প্রিন্ট হচ্ছে। জব কার্ডটি যখন প্রিন্ট হবে আমরা এই ফরম্যাটে দেখতে পারবো। এখন আমরা ধরে নিই আমাদের কাজ সম্পূর্ণ হয়েছে এবং আমরা এই জব কার্ডটি দিয়ে একটি ইনভয়েস করব। তো ইনভয়েস করার জন্য আমরা জব কার্ড থেকে জব স্ট্যাটাস ফাইনালাইজড করে আপডেটে ক্লিক করব। আমরা যেই মাইলেজে গাড়ি ডেলিভারি দিচ্ছি তা দিয়ে আপডেটে ক্লিক করব। এবার ক্রিয়েট ইনভয়েস বাটনে ক্লিক করব। ক্রিয়েট ইনভয়েস বাটনে ক্লিক করার সাথে সাথে ওই জব কার্ডটি ইনভয়েসে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ আমার জব কার্ড থেকেই অটোমেটিক আমার ইনভয়েস ক্রিয়েট হয়ে যাচ্ছে। এবার কাস্টমার আমাকে কোন মেথডে পেমেন্ট করবে, অর্থাৎ সে কি আমাকে ক্যাশে পেমেন্ট করছে, কার্ডে পেমেন্ট করছে, অথবা সে বাকিতে রাখছে, অথবা যদি এরকমও হয় সে কিছু টাকা বাকি রাখবে, কিছু টাকা আমাকে ক্যাশ দিবে, অথবা কিছু টাকা আমার কার্ডে পেমেন্ট করবে, কিছু টাকা সে ক্যাশে পেমেন্ট করবে। এটাও আমরা এখান থেকে ম্যানেজ করতে পারি। আবার যদি এরকম হয় যে কাস্টমারের অ্যাডভান্স ডিপোজিট করা ছিল ওইটাও আমরা এইটার সাথে অ্যাডজাস্ট করে দিতে পারি। তো আমি ধরে নিচ্ছি কাস্টমারটি আমাকে ক্যাশে পেমেন্ট করছে, তাই আমি ক্যাশ সিলেক্ট করছি। ক্যাশ সিলেক্ট করে আমি এন্টার বাটনে ক্লিক করব। এন্টার বাটনে ক্লিক করার সাথে সাথে সিস্টেম আমাকে একটি ইনভয়েস জেনারেট করে দেবে, অটোমেটিক ইনভয়েসটি জেনারেট হয়ে যাবে। আমি ইনভয়েসের ফরম্যাটটি একটু দেখাই। ইনভয়েসটি এই ফরম্যাটে জেনারেট হবে। এটা হচ্ছে আমাদের ইনভয়েস। সো ইনভয়েসে আমাদের কাস্টমারের নাম, এখানে জব কার্ডের ডিটেলস এসেছে, ওনাকে আমরা কী কী স্পেয়ার পার্টস দিয়েছি, আবার কী কী সার্ভিস দিয়েছি, দুটি আলাদা আলাদাভাবে দেখাচ্ছে। নিচে ওনার টোটাল সব কিছু মিলিয়ে ওনার কত টাকা আমরা ওনার কাছ থেকে নিয়েছি সেটা দেখাচ্ছে আর।
তো জব কার্ড যখনই একটি ইনভয়েস যখনই কনফার্ম হয়ে যায়, আমরা সাথে সাথে ওই ইনভয়েসটির একটি গেট পাসও চাইলে জেনারেট করতে পারি। সো আমি যদি গেট পাস অপশনে যাই, সো আমি দেখবো আমরা মাত্র যেই কাস্টমারটির জন্য ইনভয়েস করেছি তার একটি গেট পাস সিস্টেম জেনারেট করে রেখেছে। আমি জাস্ট এখানে ক্লিক করে গেট পাসটি প্রিন্ট করব, অর্থাৎ আমার আলাদা করে আমার কিন্তু আর গেট পাস তৈরি করতে হচ্ছে না, ওই একই ইনফরমেশন ব্যবহার করে আমি একটি গেট পাস জেনারেট করতে পারছি। তো আমার গেট পাস জেনারেট করা হয়ে গিয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে, একটি কাস্টমার যতবার আমার ওয়ার্কশপ ভিজিট করছে, আমরা তাকে কি কি সার্ভিস দিয়েছি অথবা কি কি প্রোডাক্ট সে আমার কাছ থেকে কিনেছে তার একটি হিস্ট্রি আমার সিস্টেমে থেকে যাচ্ছে। সো আমি ধরে নেই ইনি হচ্ছে আমার একজন কাস্টমার, ওনার 2টি গাড়ি রয়েছে। সো আমি চাইলে 2টি গাড়ির আলাদা আলাদা হিস্ট্রি দেখতে পারি। আমি ধরে নিই আমি প্রিমিয়ার গাড়ির হিস্ট্রি দেখব। আমি যদি সার্ভিস হিস্ট্রি বাটনে ক্লিক করি, তাহলে উনি যেই তারিখে আমার সাথে আমার ওয়ার্কশপে ভিজিট করেছে, আমি ওই তারিখের উনি কি কি কাজ করিয়েছে তা আমি এখানে দেখতে পাচ্ছি। এবার আমরা দেখে আসি আমাদের ইনভেন্টরি মডিউলটি কিভাবে কাজ করে। ইনভেন্টরি মডিউল দিয়ে আমি আগেই বলেছি, ইনভেন্টরি মডিউল দিয়ে আমরা মূলত আমার স্টোর ম্যানেজ করা, অর্থাৎ আমার কাছে কি আইটেম আছে, হ্যাঁ কতটি আছে আমরা তা জানতে পারি। তারপরে আমরা যদি কোনো আইটেম পারচেস করি, তো সেটা হচ্ছে আমরা আবার ইনভেন্টরি মডিউল থেকে এন্ট্রি দিই। সো আমরা দেখে আসি কিভাবে আমাদের স্টকগুলো আমার ইনভেন্টরি মডিউলে দেখায়। সো আমি যদি কারেন্ট স্টক লিস্টে ক্লিক করি, তাহলে এখানে আমার অ্যাভেলেবল স্টক যা আছে স্টোরে তা দেখাবে। সো এখান থেকে যতগুলো সেল হবে, সো এটা কমতে থাকবে, আবার যখন পারচেস হবে এটা বাড়তে থাকবে। আমি চাইলে আমার স্টক লিস্টটি প্রিন্ট করেও দেখতে পারি। এভাবে আবার স্টক লিস্টটি প্রিন্টও করা যেতে পারে। তো এবার আসেন আমরা কিভাবে একটা পারচেস বা একটা আইটেম অ্যাড করি। আমরা একটা স্পেয়ার পার্টস আমরা কিভাবে পারচেস করব। স্পেয়ার পার্টস পারচেস করতে গেলে আমরা নিউ পারচেসে যাব। এখানে গিয়ে যে সাপ্লায়ারের কাছ থেকে কিনছি তাকে সিলেক্ট করব, ওনার ইনভয়েস নাম্বারটি সিলেক্ট করব, আমি যেই আইটেমটি কিনছি, কত রেটে কিনছি, কত কোয়ান্টিটি কিনছি, সব দিয়ে আমি যদি অ্যাডে দেই, অ্যাড বাটনে ক্লিক করে আমি হচ্ছে কনফার্মে ক্লিক করে দিব। সো কনফার্মে ক্লিক করে দিলে যেটা হবে সেটা হচ্ছে এই আইটেমটি আমার স্টকে অ্যাড হয়ে যাবে। এরপরে আমাদের আরেকটি কাজ করা লাগতে পারে, যেমন আমাদের হয়তো বিভিন্ন প্রোডাক্ট সার্ভিস বিভিন্ন সময় অ্যাড করা লাগতে পারে। সো ওইটা অ্যাড করার জন্য এই যে আমার এখানে অ্যাড নিউ সার্ভিস, অ্যাড নিউ প্রোডাক্ট এই বাটনগুলি রয়েছে। আপনি চাইলে এখান থেকে আমাদের নতুন একটি আইটেম ক্রিয়েট করা অথবা কোনো সার্ভিস ক্রিয়েট করা, হ্যাঁ এইভাবে হচ্ছে আমরা এখানে করে নিতে পারি। সো সার্ভিস যখন ক্রিয়েট করি তখন আমরা বেসিক ইনফরমেশন যেমন সার্ভিসের নাম, সার্ভিসটি বা একটা প্রোডাক্ট যখন অ্যাড করি তখন প্রোডাক্টের নাম, প্রোডাক্টটি কোন গ্রুপে পড়েছে, ক্যাটাগরি কি, সাব ক্যাটাগরি কি, কোন ব্র্যান্ডের প্রোডাক্ট, এগুলো দিতে পারি। এছাড়াও এখানে কিছু বিষয় আছে যেমন ওয়ারেন্টি, যেমন এই প্রোডাক্টে যদি আমরা কোনো ওয়ারেন্টি দিয়ে থাকি তাহলে কত দিনে ওয়ারেন্টি রয়েছে। আবার এখানে আমরা একটা গুরুত্বপূর্ণ ফিচার রেখেছি, যেমন এটা হচ্ছে আপনার কমিউনিকেশন জিনিসটা দিয়ে যেটা বোঝাচ্ছে, আমরা একটা কাস্টমার কোনো আইটেম কেনার পরে আমরা কতদিন পর তাকে আমরা ওই আইটেমটি কেনার জন্য আবার রিমাইন্ডার পাঠাবো। আমি একটা এক্সাম্পল দিই, ধরেন আমরা একটা কাস্টমারের কাছে একটা ইঞ্জিন অয়েল আজকের ডেটে সেল করলাম। এখন আমি চাই প্রতি 3 মাস পর ওই কাস্টমারকে নোটিফাই করবো যে আপনার আবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় হয়েছে। সো আমি ইঞ্জিন অয়েল যখন একটা আইটেম ক্রিয়েট করব, আমি যখন এখানে 3 মাস দিয়ে দিব, তখন 3 মাস পর সিস্টেম আমাকে নোটিফাই করবে যে ওই কাস্টমারকে এখন নোটিফিকেশন পাঠানোর সময় হয়েছে। অর্থাৎ এটা আপনার ওয়ার্কশপের সেল বাড়াতে কিন্তু একটা ইফেক্টিভ একটা ভূমিকা রাখবে। সো এবার লাস্টলি আমরা যেটা দেখবো, আমরা অ্যাকাউন্টিং মডিউলটা একটু দেখে আসি। অ্যাকাউন্টিং মডিউল দিয়ে আমরা যেটা দেখতে পারি, ফার্স্টে একটা ওভারভিউ দিবে আপনাকে যে আপনার এই মুহূর্তে আপনার ক্যাশে কত টাকা আছে, আপনি সেল থেকে কত টাকা কালেক্ট করেছেন ক্যাশে, আপনার টোটাল ব্যাংকে কত টাকা আছে, এই মাসে আপনার অপারেশনাল বিভিন্ন খরচ যেমন আপনার স্যালারি হতে পারে, রেন্ট হতে পারে, ইলেকট্রিসিটি বিল, ওয়াটার বিল, এই টাইপের যে বিষয়গুলো আছে এগুলো বাবদ আপনার কত খরচ হয়েছে। এটা হচ্ছে আপনি যদি কাস্টমারকে বাকিতে সেল করে থাকেন তার টোটাল পরিমাণ কত। আর এই সাপ্লায়ার ব্যালেন্স দিয়ে বোঝাচ্ছে আমরা সাপ্লায়ার কাছ থেকে হয়তো কোনো প্রোডাক্ট কিনেছি কিন্তু তাকে এখনো পেমেন্ট করা হয় নাই, কত টাকা এখনো বাকি আছে। সো ওয়ার্কশপ সফটওয়্যারের সবচাইতে আমাদের
সহজ যে মডিউলটি ম্যানেজ করা সেটা হচ্ছে অ্যাকাউন্টিং। প্রতিদিন মাত্র আপনি যদি হাফ অ্যান আওয়ার টাইম দেন, অ্যাকাউন্টিং মডিউলটি একদম আপ টু ডেট রাখা সম্ভব আর কি। যেমন এটি দিয়ে আমরা রিসিভ কাস্টমার পেমেন্ট, মানে কাস্টমারের পেমেন্ট নিব। যেমন কোনো কাস্টমার আমরা সেল করার সময় বা ইনভয়েস করার সময় সে বাকি রেখে গিয়েছে, সো পরবর্তীতে সে যখন পেমেন্ট করবে আমি জাস্ট রিসিভ কাস্টমার পেমেন্ট ফিচারটি ইউজ করবো। এখানে যেটা আছে, যেমন আমি কাস্টমারের নাম সিলেক্ট করব, কোন ইনভয়েসের জন্য সে পেমেন্ট করছে সেটা সিলেক্ট করব, উনি কি আমাকে ক্যাশে টাকা দিচ্ছে না ব্যাংকে টাকা দিচ্ছে সেটা সিলেক্ট করব, আর উনি হচ্ছে আমার কত টাকা দিচ্ছে। এটা দিয়ে অ্যাড দিয়ে পোস্ট দিলে একটা সিস্টেম আপনাকে একটা মানি রিসিট জেনারেট করার একটা অপশন দিয়ে দিবে। তার মানে আমার হাতে লেখার কিছুই থাকবে না, এখানে কিন্তু আমাদের একটা টাইম সেভ হবে। হ্যাঁ, কারণ আপনার ওয়ার্কশপে যে ডকুমেন্টগুলো প্রয়োজন, যেমন আমরা দেখেছি একদম এস্টিমেট থেকে শুরু করে জব কার্ড, ইনভয়েস, গেট পাস সবই কিন্তু আপনাকে সিস্টেম জেনারেট করে দিচ্ছে। এখানে আমার হাতে কিছুই লিখতে হচ্ছে না। এই যে আমার মাই রিসিট জেনারেট হয়ে গেছে। তো সেকেন্ড যেটা দেখবো, এটা সাপ্লায়ার পেমেন্টটাতে আমরা একটু দেখে আসি। সাপ্লায়ার পেমেন্ট বিষয়টা হচ্ছে আমরা সাপ্লায়ার কাছ থেকে যে আইটেমগুলো কিনলাম, হ্যাঁ, আমি যখন সাপ্লায়ারকে পেমেন্ট করব, আমি কোথা থেকে পেমেন্ট করছি, আমি কোন সাপ্লায়ারকে পেমেন্ট করছি, কোন ইনভয়েসের জন্য পেমেন্ট করছি, কত টাকা পেমেন্ট করছি, এটা দিয়ে আমি অ্যাড দিয়ে দিব। তাহলে হবে কি, আমার ক্যাশ বা ব্যাংক থেকে টাকা কমে যাবে এবং সাপ্লায়ার পেইড হয়ে যাবে। থার্ড যেটা আছে আমার আদার ট্রানজ্যাকশন। কাস্টমার সাপ্লায়ার বাদে আমার আদার যে খরচ, আদার বিভিন্ন ট্রানজ্যাকশন আছে, যেমন আমাদের থাকতে পারে, আমি আগে বলেছি আমাদের রেন্ট থাকতে পারে, আমাদের স্যালারি থাকতে পারে, আমরা হয়তো কারো কাছে লোন নিতে পারি, লোন দিতে পারি, আমরা ব্যাংক থেকে টাকা ক্যাশে আনতে পারি, ক্যাশ থেকে টাকা ব্যাংকে নিতে পারি। হ্যাঁ, এই টাইপের যাবতীয় যত যা কিছু আছে সব করি হচ্ছে আমরা আদার ট্রানজ্যাকশন। তো এবার আমরা একটু অ্যাকাউন্টিংয়ের রিপোর্ট দেখে আসি। অ্যাকাউন্টিংয়ের রিপোর্টে যেমন আমার এখানে দেখা যাচ্ছে আমাদের ডেইলি ক্যাশ বুক আছে, অর্থাৎ আমাদের ক্যাশে কত সারাদিনের লেনদেন হয়েছে, আমি কত টাকা ক্যাশ রিসিভ করেছি, কত দিয়েছি সেটা দেখা যাচ্ছে। ডেট ওয়াইজ রিসিট অ্যান্ড পেমেন্ট, এটা হচ্ছে আমার ক্যাশ অ্যান্ড ব্যাংক মিলিয়ে আমার টোটাল আজকে সারাদিনে কত রিসিভ হয়েছে, কত পেমেন্ট হয়েছে, সব একটা রিপোর্টে দেখা যাবে। এরপরে আরও এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেমন কাস্টমারের ব্যালেন্স আমরা খুব সহজে এখান থেকে দেখতে পারবো, সাপ্লায়ারের ব্যালেন্স একটা রিপোর্ট আকারে দেখতে পারবো, আমার বিভিন্ন খাতে কত টাকা খরচ হয়েছে, হ্যাঁ, একটা নির্দিষ্ট সময়। আমি চাইলে উইকলি দেখতে পারি, আমি মাস দেখতে পারি। যেমন আমি যদি দেখতে চাই যে এই মাসে আমি আমার ওয়ার্কশপ পরিচালনা করতে গিয়ে বিভিন্ন খাতে কত খরচ করেছি, আমি জাস্ট এই যে মান্থলি এক্সপেন্স ডিটেলসে যাব, এখানে গিয়ে আমি এই যে বিভিন্ন আমার যে খাতগুলো আছে, যেমন স্যালারি এক্সপেন্স, মোবাইল ফোন এক্সপেন্স, ফুড এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স, এই টাইপের বিভিন্ন খাত ক্রিয়েট হয়ে যাবে, আলাদা আলাদাভাবে আমি দেখতে পারবো। অথবা চাইলে আমি প্রতিটা খাতে একবারে কত খরচ হচ্ছে সেটা আমি দেখতে পারবো। এখানে আমার প্রফিট অ্যান্ড লস, আমার লাভ হচ্ছে না লস হচ্ছে, আমি সেই রিপোর্ট দেখতে পাচ্ছি এখানে। তো এরকম করে আমরা অ্যাকাউন্টিংয়ে আমাদের যা যা প্রয়োজন হয় আমরা প্রতিটা রিপোর্ট আমরা এভাবে দেখতে পারি। এবার সেলসেও আমাদের একইভাবে সেলসেও আমাদের কিছু রিপোর্ট আছে, যেমন সেলস থেকে আমাদের ডেইলি কি সেলস হচ্ছে, হ্যাঁ, এই যে প্রোডাক্ট সার্ভিস সেলস আমারই, যেমন আমরা কী পরিমাণ প্রোডাক্ট সেল করেছি একটা নির্দিষ্ট সময়, কী পরিমাণ সার্ভিস সেল করেছি একটা নির্দিষ্ট সময়, এই বিষয়গুলো আমরা হচ্ছে এখান থেকে সহজে দেখতে পারবো। তারপরে আমাদের এই যে পেমেন্ট টাইপ ওয়াইজ সেলস রিপোর্ট, যে আজকের দিনে আমার কী পরিমাণ ক্যাশ কালেকশন হয়েছে, আজকের দিনে কী পরিমাণ টাকা আমার বিকাশে গিয়েছে বা নগদে গিয়েছে, অথবা কী পরিমাণ টাকা আমার ব্যাংকে গিয়েছে, এটা হচ্ছে আমরা এই সেলস পেমেন্ট টাইপ ওয়াইজ সেলস রিপোর্ট দিয়ে দেখতে পারবো। তো এই মোটামুটি একটা ওভারভিউ ছিল আমাদের সফটওয়্যারের। তো সফটওয়্যারটি আমরা আসলে ডিজাইন করেছি যে আপনি যেন আপনার ওয়ার্কশপকে আরও প্রফিটেবল করতে পারেন, এটা হচ্ছে মেইন উদ্দেশ্য। মানে এইটাকে মাথায় রেখেই হচ্ছে আমরা বিভিন্ন ফিচারগুলো ডিজাইন করেছি। আর হচ্ছে আমরা যেন খুব সহজে আমাদের প্রতিদিন যে কাজগুলো করতে হয় এটা যেন নিয়মিতভাবে করতে পারি বা সঠিকভাবে করতে পারি। তো ধন্যবাদ। আমরা আর ট্রেনিংয়ে আরও বিস্তারিত প্রতিটা ফিচার নিয়ে আমরা আসলে আলোচনা করব। তো আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।